সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। আজ বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের চতুর্থ অধ্যায় কোরিলেশন এবং রিগ্রেশন অ্যানালাইসিস সম্পর্কে তোমাদের সঙ্গে এই ক্লাসে আলোচনা করব। আমি জনাব মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। এর আগে যে কয়েকটি ক্লাস তোমাদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সে সকল ক্লাসগুলি ওপরে যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি সেই সমস্ত বিষয়গুলি তোমাদের কাছে বোধগম্য হয়েছে এবং আমি বিশ্বাস করি যে সে সকল ক্লাসগুলি থেকে তোমরা নিয়মিত সে সমস্ত ক্লাসগুলি করে থাকলে তোমরা এই বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করবে এবং উপকৃত হবে। আমি আবারও বলছি যে এই সমস্ত যে সকল ক্লাসের মধ্যে আমি তোমাদের কোর্সকে সীমাবদ্ধ রেখেছি, আমাদের ক্লাসের সংখ্যার কিছু সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও যতটুকু তোমাদের জন্য সুবিধা হয় আমরা সেই বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যাতে তোমাদের জন্য সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে তোমাদের 6 নম্বর ক্লাস বিজনেস স্ট্যাটিস্টিক্স এর উপরে। টাইটেল অফ লেকচার হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস, এর সঙ্গে রিগ্রেশন অ্যানালাইসিস আছে। আমি এটা পরের ক্লাসে রিগ্রেশন অ্যানালাইসিসটি সম্পর্কে আলোচনা করব। আসলে মূলত কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস একটি চ্যাপ্টার, এর প্রথম অংশ কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে। কোরিলেশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানাদার টুলস অ্যান্ড টেকনিক্স। আমরা শুরু থেকে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন টুলস এবং টেকনিক্স নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আমরা সেন্টার টেন্ডেন্সি করেছি, মেজার অফ ডিসপারশন করেছি। আজ আমি তোমাদের সঙ্গে কোরিলেশন অ্যানালাইসিস, কোরিলেশন নিয়ে আলোচনা করব। আসলে স্ট্যাটিস্টিক্সের উদ্দেশ্য বা গতি প্রকৃতির মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই যে আসলে উপাত্তকে তথ্যে পরিণত করা স্ট্যাটিস্টিক্সের মূল কাজ, এবং যে সকল তথ্য বা উপাত্তগুলি উপস্থাপন করা হবে সেগুলি বিশ্লেষণ করাও স্ট্যাটিস্টিক্সের আরেকটি কাজ। তো এই স্ট্যাটিস্টিক্সের তথ্যগুলিকে বিশ্লেষণপূর্বক সবার কাছে উপস্থাপন করা এবং সেটা কোনো অ্যানালাইসিস অথবা কোনো কাজে লাগানোটাই পরিসংখ্যানী তথ্যের বা পরিসংখ্যানের উপাত্ত বা পরিসংখ্যান তথ্যের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। সেই হিসাবে কোরিলেশন অ্যানালাইসিস এটা অ্যানাদার টুলস অ্যান্ড টেকনিক্স, যার মাধ্যমে পরিসংখ্যানিক যে চলক, এই চলকের মধ্যে যে সম্পর্ক, আমি চলক যখন আলোচনা করি তখন আমি বলেছি যে আসলে চলক ইউনিভ্যারিয়েবল এবং বাইভ্যারিয়েবল, অর্থাৎ ইউনিভ্যারিয়েট এবং বাইভ্যারিয়েট দুই ধরনের চলকই রয়েছে। এক চলক বিশিষ্ট উপাত্ত এবং দ্বিচলক বিশিষ্ট উপাত্ত রয়েছে এবং মাল্টি চলকও রয়েছে। তবে যখন একাধিক চলকের মধ্যে কোনো সম্পর্ক নির্দেশ করে বা সম্পর্ক উল্লেখ করে তখন সেটাকে কোরিলেশন অ্যানালাইসিস বলা হয়। এখানে উল্লেখ্য যে দুইটি চলক অথবা তিনটি চলকও থাকতে পারে কোনো নিবেশন, কোনো উপাত্ত বা কোনো তথ্যের মধ্যে। তো সাধারণত যদি দুইটি চলক থাকে তাহলে একটি চলক অধীন চলক আর একটি চলক হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ একটি চলককে ডিপেন্ডেন্ট চলক বলা হবে, আরেকটি চলককে ইন্ডিপেন্ডেন্ট চলক বলা হবে। আমরা বিভিন্ন প্যারামিটার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখি, অর্থনীতির ক্ষেত্রেও দেখি, যেমন ডিমান্ড এবং সাপ্লাই, এটা দুইটা চলক হতে পারে। প্রাইসের সঙ্গে
প্রাইসের সঙ্গে ডিমান্ডের সম্পর্ক থাকতে পারে, প্রাইসের সঙ্গে সাপ্লাইয়ের সম্পর্ক থাকতে পারে, কোনো মানুষের বয়সের সঙ্গে তার ওয়েটের সম্পর্ক থাকতে পারে, কোনো মানুষের বয়সের সঙ্গে হাইটের সম্পর্ক থাকতে পারে, কোনো মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের সম্পর্ক থাকতে পারে। এরকম বিভিন্ন রকম বিষয় একটির উপরে আরেকটি সম্পর্ক নির্দেশ করে। এখন একটি চলকের উপরে আরেকটি চলক কতটুকু নির্ভরশীল সেটা পরিমাপ করার পদ্ধতিকে বা পরিমাপ করার যে কৌশল তাকে আমরা কোরিলেশন অ্যানালাইসিস বলে থাকি। কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে দুইটি চলকের মধ্যে যে সম্পর্ক, সহসম্বন্ধ বা যে সম্পর্ক, অর্থাৎ একটি চলক যদি বাড়তে থাকে তাহলে তার উপরে যে নির্ভরশীল চলক সেটাও কি বাড়তে থাকবে কিনা, অথবা একটি চলক যদি কমতে থাকে তাহলে তার উপর নির্ভরশীল চলকও কমতে থাকে কিনা, অথবা একটি চলক বাড়লে আরেকটি কমে, অথবা একটি কমলে আরেকটি বাড়ে, এই সমস্ত বিষয়গুলি পরিমাপ করা কোরিলেশনের মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি বা জেনে থাকি। আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, যে প্রাইস, কোনো পণ্য বাজারে দাম বাড়বে তার কারণ কি, সে কারণে আমরা হয়তো সঠিকভাবে আমরা নির্ণয় করতে না পারলেও কিছু চলক বা কিছু প্যারামিটার থাকে। যেমন আমরা হয়তো প্রাথমিকভাবে বলতে পারি যে যদি সাপ্লাই বেশি থাকে তাহলে কোনো পণ্যের দাম কমে যাবে, আবার যদি সাপ্লাই কম থাকে তাহলে কোনো পণ্যের দাম বেড়ে যাবে, আবার যদি চাহিদা বেশি থাকে তাহলে কোনো পণ্যের দাম বাড়বে। এই যে চাহিদার সঙ্গে পণ্যের দামের সম্পর্ক অথবা সাপ্লাইয়ের সঙ্গে যে পণ্যের দামের সম্পর্ক, এটা সম্পর্কটা কি রূপ, সম্পর্কের প্রকৃতিটা কেমন, সম্পর্কের প্রকৃতি যদি পজিটিভ হয় তাহলে কতটুকু পজিটিভ, সম্পর্কের প্রকৃতি যদি নেগেটিভ হয় তাহলে কতটুকু নেগেটিভ, এই সমস্ত সকল কিছু পরিমাপ করা হয় কোরিলেশনের মাধ্যমে। আমরা স্লাইড গুলো দেখলে কিছুটা আমাদের কাছে আরো কিছু পরিষ্কার হবে। সেক্ষেত্রে আমরা কোরিলেশন এখানে আমরা বুঝতে পারছি যে ফাইন্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন টু quantitative variables without being able to infer causal relationship। তার মানে কোনো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস, অবশ্যই এটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস হতে হবে, এটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলস এর মধ্যে আমাদের কোরিলেশন বা কোনো সংখ্যাত্মক ভেরিয়েবল না হলে আমাদের কোরিলেশন করা সম্ভব নয়। এটা এদের মধ্যে যে ক্যাজুয়াল রিলেশনশিপ আছে সেটাকে ফাইন্ড করা হচ্ছে কোরিলেশনের মূল কাজ। এটা আমি বারবার বলেছি, আবারও বলছি, সেই জন্য আমরা সংখ্যাগত দিকে দেখো। কোরিলেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ টু ডিটারমাইন দ্য ডিগ্রি টু হুইচ টু ভেরিয়েবলস আর রিলেটেড। তার মধ্যে একটা ডিগ্রি অর্থাৎ মাত্রা, দুইটি চলকের মধ্যে যে সম্পর্কের মাত্রা কতটুকু তা পরিমাপ করা হয় কোরিলেশনের মাধ্যমে। এটা একটা স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে তোমরা দেখো যে এক পাশে ওয়াই চলক আর এক পাশে এক্স চলক, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। আমি বলেছি যে চলকটি স্বাধীনভাবে পরিবর্তন হতে পারে সেটাকে আমরা স্বাধীন চলক বলে থাকি, আর সেটার উপরে যে নির্ভরশীল যে চলকটি হয়ে থাকে সেটার উপরে আমরা নির্ভরশীল চলক করতে পারি। যেমন আমি যদি বলি যে মানুষের এজ 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, এজ এটা একটা স্বাধীন চলক হতে পারে। এবং এজের সঙ্গে যদি তার ওয়েটের সম্পর্ক আমরা নির্দেশ করতে চাই তাহলে 5 বছর বয়সে তার যে ওয়েট হবে নিশ্চয়ই 8 বছর বয়সে তার কিছু ওয়েট বেশি হবে, 12 বছর বয়সে ওয়েট বেশি হবে, 13 বছর, 14, এইভাবে ওয়েট বাড়তে থাকবে। এটা ডিফারেন্টও হতে পারে, এটা ভিন্নতাও আসতে পারে। সেই জন্য আমাদেরকে কোরিলেশনের সাহায্য নিতে হবে এবং কোরিলেশনের সাহায্যে সেটাকে দেখতে হবে যে তাদের যে বয়স বাড়লে মানুষের ওয়েট বাড়বে অথবা আয় বাড়লে যে মানুষের ব্যয় বাড়বে, বাড়লে তার ডিগ্রি কতটুকু, মাত্রা কতটুকু, এটা কি একদম 100% পজিটিভ, 80% পজিটিভ। আবার অনেক সময় দেখা যায় যে অনেক কিছু
হলে এটা নেগেটিভ শো করে। যেমন আমরা জানি যে পণ্যের যদি সাপ্লাই বেড়ে যায়, সাপ্লাই যদি বাজারে বেড়ে যায় তাহলে দাম কমে যাবে। সাপ্লাই বাড়ছে কিন্তু দাম কমছে, আবার চাহিদা বাড়ছে দামও বাড়ছে। এটা চাহিদা এবং দামের মধ্যে পজিটিভ সম্পর্ক, একই দিকে বাড়ছে, কিন্তু সাপ্লাই এবং দামের মধ্যে সম্পর্কটা নেগেটিভ, উল্টা দিকে বাড়ছে। সেটাই আমরা দেখবো স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রামের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট, টু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস, one variable is called independent and the second is called dependent। তার মানে x এর দিকে যে চলকটি গেছে, x এর দিকে যে চলক সেটাকে আমরা ডিপেন্ডেন্ট বলবো, আর y অ্যাক্সিসে যে চলক দেখানো হবে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট চলক বলবো। পয়েন্টস আর নট জয়েন্ট। এখানে দেখো স্ক্যাটার ডায়াগ্রামে পয়েন্ট কোনো জয়েন্ট হয় না। এখানে যে সাধারণত কোনো জায়গায় এটা সীমাবদ্ধ থাকে না, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা কমবে। আর একটা বাড়ার সাথে যদি আরেকটার কোনো সম্পর্ক না থাকে, বাড়া কমা কিছুই যদি না থাকে, তাহলে আমরা সেটাকে জিরো কোরিলেশন বলবো। সেটা আমরা নো ফ্রিকোয়েন্সি টেবিল, সেখানে কোনো ফ্রিকোয়েন্সি টেবিল এখানে থাকবে না। আমরা একটা এক্সাম্পলে আসি, তার আগে আমি বলে রাখি যে কোরিলেশন আমরা তিন ভাগে বলতে পারি। একটা ডায়াগ্রাম স্ক্যাটার ডায়াগ্রাম, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, লিনিয়ার নন লিনিয়ার, এবং নেগেটিভ পজিটিভ কোরিলেশন, এটা আমরা দেখতে পাই। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে কোরিলেশন তৈরি করতে পারি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, গ্রাফিক্যাল এক্সপ্রেশন, এই দুইভাবে কোরিলেশনকে উপস্থাপন করা যায়। তো গ্রাফের সাহায্যে কোরিলেশন উপস্থাপন করতে গেলে কিছুটা জটিলতার সৃষ্টি হয়, গ্রাফকে অ্যাকুরেট করা মুশকিল হয়। তারপরে স্ক্যাটার ডায়াগ্রাম অথবা গ্রাফের মাধ্যমে আমরা কোরিলেশনকে উপস্থাপন করতে পারি। আর দুই নম্বর যেটা আমরা কোরিলেশনকে উপস্থাপন করতে পারি বা কোরিলেশনকে ক্যালকুলেশন করতে পারি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা জানি কার্ল পিয়ারসনের কোরিলেশন এবং স্পিয়ারসম্যানের র্যাঙ্ক কোরিলেশন, এই দুটা কোরিলেশন আমাদের বেশি ইম্পর্টেন্ট। এই দুটো সম্পর্কে একটু তোমাদের পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা আছে। এখানে এক্সাম্পল দেখো, ওয়েটের 67 এসবিপি, এখানে ব্লাড প্রেসার আর কি, সেরাম ব্লাড প্রেসারের কথা এখানে বলা হচ্ছে। ওয়েটের সাথে যদি তার সম্পর্ক মানুষের প্লাস ব্লাড প্রেসারের সম্পর্ক আছে কি নাই সেটা এখানে দেখানো হচ্ছে। বিভিন্ন এজের এখানে বিভিন্ন ওয়েটের দেওয়া আছে। এখানে 67, 69, 85, 83, 74, 81, 97, 92, 114, 85 বিভিন্ন ওয়েট আছে। তার সঙ্গে দেখো এখানে বিপি 120, 125, 140, 160, 130, 180, 150, 140, 200 and 130। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে বয়স যত বেশি হয় তত এসবিপি হয়তো বেশি হবে, কিন্তু কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে। আর যদি থাকেও সেটা যদি আমাদের, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট চলক হিসেবে আমরা ওয়েটকে বলতে পারি এটা একটি ইন্ডিপেন্ডেন্ট চলক। দ্যাট মিনস এটা এক্স অ্যাক্সিসে বসানো হবে, আর ডিপেন্ডেন্ট চলক সেটা এসবিপিটা আমাদের দেখানো হয়। এটা যদি আমরা স্ক্যাটার ডায়াগ্রাম অর্থাৎ ডায়াগ্রামের মধ্যে আমরা এটাকে উপস্থাপন করে বসাই, তাহলে আমরা দেখি এক্স অ্যাক্সিসে অর্থাৎ নিচের যে অ্যাক্সিস সেখানে ওয়েটের সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন ওয়েট আমরা দেখতে পাচ্ছ যে কত আছে, সর্বনিম্ন 67 এবং সর্বোচ্চ হচ্ছে 114। তার মানে 67 বছর সর্বনিম্ন আর 114, এটা একটা রেঞ্জ করে নেওয়া হয়েছে 60 থেকে 120 একটা রেঞ্জ। আমরা জানি যে গ্রাফে উপস্থাপন করতে হলে রেঞ্জ গুলিকে সমান ভাগে ভাগ করে নিতে হয়, 60, 70, 80, 90, 100, 110 এবং 120। এটা তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফিকের উপরে যারা ধারণা আছে তাদের কাছে জিনিসটা খুব পরিষ্কার। আর ওয়াই অ্যাক্সিসে আমরা বিপি রাখাবো, সেখানে আমরা 80 সর্বনিম্ন এবং 220 এটা একটা রেঞ্জ রাখা আছে, এটা বোঝার জন্য। 60-তে নাই, আমাদের 67 প্রথম, 67 এ 120, এভাবে সবগুলো বসিয়ে দেখো হলুদ কালিতে চিহ্নিত করা আছে। স্ক্যাটার ডায়াগ্রাম অফ ওয়েট অ্যান্ড সিস্টোলিক ব্লাড প্রেসার, এসবিপি, এটা সিস্টোলিক ব্লাড প্রেসারটা এখানে বসানো আছে। এটাকে যদি আমরা লাইনগুলোকে যদি টানি তাহলে এটা নন লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ লাইনটা কোনো
সমান কিছু দেখাচ্ছে না এবং সমান্তরাল কিছু দেখাবে না, কোনো লাইনটা কোনো স্ট্রেইট নাই, লাইনটা বিভিন্ন দিকে গেছে বিভিন্ন সময়ে। কাজেই এটার মধ্যে আমরা স্ক্যাটার ডায়াগ্রামে দেখতে পাই। তারপরে এটাকে লিনিয়ার যদি করি তাহলে আমরা মোটামুটি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যেখানে আছে সেখান থেকে একটা যদি লাইন টেনে দিই, তোমরা দেখতে পাচ্ছ পরের ইয়েতে একটা লাইন যদি টেনে দিই, লিনিয়ার ইকুয়েশন একটা যদি লাইন টেনে দিই, তাহলে দেখো যে মানগুলি লাইনের কতটা কাছাকাছি আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুইটার ভিতরে সম্পর্ক খুব একটা বেশি নাই। এটা চিত্রের মাধ্যমে আমরা স্ক্যাটার ডায়াগ্রামে বুঝতে পারছি যে দুইটা যে ভেরিয়েবল অর্থাৎ মানুষের ওয়েটের সাথে সিস্টোলিক ব্লাড প্রেসারের সম্পর্ক খুব একটা নাই। যদি খুব একটা থাকতো তাহলে হলুদ চিহ্নগুলো ওই লাইনের কাছাকাছি থাকতো, কিন্তু কোনোটা উপরে গেছে একটু বেশি, কোনোটা নিচে গেছে, দুই তিনটা কাছাকাছি আছে, 1 2 3 আর 4 আর উপরেরটা 5টা হয়তো কাছাকাছি আছে, বাকিগুলো হয়তো তোমার ইয়েতে আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার মধ্যে রিলেশনশিপ নাই, বা রিলেশনশিপ থাকলেও রিলেশনশিপ কম। এখন এটার ডিগ্রি বা মাত্রা নির্ণয় করার জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যাল কোরিলেশনের আশ্রয় নিতে হবে, ম্যাথমেটিক্যাল কোরিলেশনের আশ্রয় নিতে হবে। তো এখানে স্ক্যাটার প্লটে আমরা বুঝতে পারছি যে ডাটা প্যাটার্ন অফ ডাটা, দ্য প্যাটার্ন অফ ডাটা ইজ ইন্ডিকেটিভ অফ দ্য টাইপস অফ রিলেশনশিপ বিটুইন ইউর টু ভেরিয়েবলস, পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ আর নো রিলেশনশিপ। তাহলে আমাদের স্ক্যাটার প্লটের মধ্যে যে ডেটা 3 ধরনের রিলেশনশিপ থাকতে পারে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ মানে একই দিকে বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়বে, এটাকে পজিটিভ বলবো। নেগেটিভ হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট চলক যদি বাড়তি হয় তাহলে ডিপেন্ডেন্ট চলকও বাড়বে। কতটুকু কোন মাত্রায় বাড়বে সেটা পরিমাপের বিষয়, সেটা পরিমাপ ক্যালকুলেশন নির্ণয়ের বিষয়। সেক্ষেত্রে যদি একদম খুব উচ্চ মাত্রার বৃদ্ধি একই সমহারে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বলবো যে এটা পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ। যদি অল্প মাত্রায় হয় তাহলে বলবো যে পজিটিভ রিলেশনশিপ বাট স্লাইট, এটা একটা মাত্রা আমরা বলতে পারি। নেগেটিভটা একদম বিপরীতমুখী, অর্থাৎ একটি বাড়লে আরেকটি কমবে। এই ক্ষেত্রে আমরা নেগেটিভ রিলেশনশিপ আর নো রিলেশনশিপ, যখন কোনো কিছু সম্পর্ক নয়, আর একটি বাড়লে আরেকটি কমতেও পারে, আরেকটি বাড়লে আরেকটি বাড়তেও পারে, অথবা কোনো কিছু নয়, সেটাকে নো রিলেশনশিপ অথবা জিরো কোরিলেশন আমরা বলে থাকি। আমরা এই চিত্রের মধ্যে একটু যদি দেখো, খেয়াল করো, তাহলে পজিটিভ রিলেশনশিপ সম্পর্কে একটু ধারণা লাভ হবে তোমাদের। দেখো এই সবগুলোই পজিটিভ, অর্থাৎ বাড়ছে। 2 4 6 8 and 10 একদিকে আছে, আর একদিকে আছে ফাইনাল গ্রেড ইন কোর্স এর মধ্যে এদিকে যে 65 70 75 80 85 90 95, একদিকে আমাদের ডিপেন্ডেন্ট চলক আর একদিকে ইন্ডিপেন্ডেন্ট চলক রয়েছে। আমরা জানি এক্স অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট এবং ওয়াই অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট, সরি এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট চলক মানে স্বাধীন চলক, আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট চলক। এবং এটা তোমরা দেখো যে চিহ্নগুলো সবসময় উপরের দিকে পজিটিভ মুখী, অর্থাৎ এটাকে আমরা পজিটিভ রিলেশনশিপ বলবো। এখন পারফেক্ট কিনা এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কোরিলেশনের সাহায্যে। আমরা এজ ইন উইকস, এটাতে আমরা দেখতে পাচ্ছি হাইট আর এজ, এটাও আমরা পজিটিভ বলতে পারি। হাইটের সাথে এজের সাথে হাইটের একটা সম্পর্ক আছে, অর্থাৎ এজ বাড়তে থাকলে হাইটও আমাদের বাড়তে থাকে, সেটাও পজিটিভ সম্পর্ক দেখাচ্ছে। এবার আমরা দেখা যাবে যে নেগেটিভ রিলেশনশিপ, তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ যে এটা উপর থেকে নিচের দিকে আসছে। পজিটিভটা কি হলো, উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, হাই হচ্ছে, আর নেগেটিভটা উপর থেকে নিচের দিকে আসছে। আমরা রিলায়েবিলিটি এজ অফ কার, এটা যদি গাড়ির সঙ্গে তার সার্ভিসের কথা চিন্তা করি তাহলে আমরা বলবো গাড়ির বা কোনো যন্ত্রপাতির যদি বয়স বাড়ে তাহলে তার উপরে আস্থা কমতে থাকে বা তার উপরে সার্ভিস সে কম দিতে থাকবে, সেটাকে নেগেটিভ রিলেশনশিপের মাধ্যমে দেখানো হয়েছে। নো রিলেশনের তোমরা চিত্র দেখতে পাচ্ছ, যেটাকে জিরো কোরিলেশন বলা হয়। জিরো কোরিলেশনের মাধ্যমে আমরা যেটা দেখাচ্ছি যে এটা এক এক জায়গায় এক এক রকম, এটা চারিদিকে সমস্ত ডায়াগ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা না নিচের দিকে আসছে না উপরের দিকে আসছে, না সোজাসুজি যাচ্ছে, কোনো কিছুই নির্দেশ করে না। এক্ষেত্রে আমরা বলবো যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নাই।
এই হলো আমাদের কোরিলেশনের চিত্র। এটা স্ক্যাটার ডায়াগ্রাম এর মাধ্যমে, অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যখন আমরা দেখাই এখান থেকে। এখন আমাদের মধ্যে এখানে আমরা শুধুমাত্র এটা সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম যে দুইটি চলকের মধ্যে পজিটিভ রিলেশনশিপ আছে অথবা নেগেটিভ রিলেশনশিপ আছে অথবা কোনো রিলেশনশিপ নাই সেটা, কিন্তু এর মাত্রা কতটুকু, অ্যাকুরেট কতটুকু, এটা জানার জন্য আমাদেরকে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যেতে হবে। কোরিলেশন কোএফিসিয়েন্ট এটাকে আমরা বলে থাকি, স্ট্যাটিস্টিক্স শোয়িং দ্য ডিগ্রি অফ রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস। এখন স্ট্যাটিস্টিক আমাদেরকে দুইটা চলকের মধ্যে কতটুকু মাত্রায় সম্পর্ক আছে সেটা ক্যালকুলেশন করে, যেটার মাধ্যমে সেটাকে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বলবো। এটা আমি বলেছি শুরুতে, যেটা দুইটা পদ্ধতিতে অর্থাৎ দুইটা ফর্মুলাতে বাইর করা যায়, একটা কার্ল পিয়ারসনের কোরিলেশন কোএফিসিয়েন্ট, একটা স্পেয়ারসম্যানের র্যাঙ্ক কোরিলেশন বা কোএফিসিয়েন্ট র্যাঙ্ক কোরিলেশন বলা হয়। সিম্পল একটা সিম্পল, এটা সবগুলোকে সিম্পল বলা হয়, এটা সিম্পলি বের করা হয়, সেজন্য এটাকে সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্টও বলা হয়, যেটা আর দ্বারা চিহ্নিত করা হয়, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। ইট ইজ অলসো কল্ড পিয়ারসনস কোরিলেশন অর প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটার আরেকটা নাম সিম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট অথবা কার্ল পিয়ারসনস কোরিলেশন অর প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, তিনটা নামে অভিহিত করা হয়। ইট মেজার্স দ্য নেচার and strength between two variables of the quantitative types. Quantitative data বা quantitative types এর মধ্যে তাদের প্রকৃতি এবং তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার স্ট্রেংথ মেজার করা হয়, তার স্ট্রেংথ পরিমাপ করা হয়। The sign of R denotes the nature of association. R দ্বারা এটাকে তার প্রকৃতি নির্দেশ করা হয়, while the value of R denotes the strength of association. যখন স্ট্রেংথ অ্যাসোসিয়েশনের স্ট্রেংথ কেও আর দ্বারা চিহ্নিত করা হয়। If the sign is positive, this means the relation is direct. An increase in one variable is associated with an increase in the other variable, and the decrease in one variable is associated with a decrease in other variable. তাহলে পজিটিভ রিলেশনশিপ কখন, সেটা ডাইরেক্টলি বোঝা যাবে যে একটি বাড়লে আরেকটি বাড়বে অথবা একটি কমলে আরেকটিও কমবে। মানে একটি চলক যদি বৃদ্ধি পায় তাহলে তার উপর নির্ভরশীল চলকটিও বৃদ্ধি পাবে, এটাকে আমরা পজিটিভ কোরিলেশন বলবো। আবার একটি চলক যদি কমতে থাকে তাহলে তার উপর নির্ভরশীল চলকটি হ্রাস পাবে। এই অবস্থায় আমরা সেটাকে পজিটিভ কোরিলেশন বলবো। যখন একটি চলক বাড়লে, বৃদ্ধি পেলে তার উপরে অধীন চলকটি, নির্ভরশীল চলকটি কমে যাবে, অথবা একটি চলক স্বাধীন চলকটি যদি কমে যায় তাহলে নির্ভরশীল চলকটি বৃদ্ধি পাবে। এই অবস্থায় আমরা সেটাকে বলবো নেগেটিভ রিলেশনশিপ, অর্থাৎ ইনডাইরেক্ট মিনস অ্যান ইনভার্স অর ইনডাইরেক্ট রিলেশনশিপ which means an increase in one variable is associated with a decrease in other. একটা বাড়লে আরেকটা কমে যাবে অথবা একটা কমলে আরেকটা বাড়বে, বিপরীতমুখী আচরণ করবে, তখন সেটাকে আমরা নেগেটিভ রিলেশনশিপ বলতে পারি। The value of R ranges between -1 and +1. এটা তোমাদেরকে জেনে রাখতে হবে যে আর এর মান অর্থাৎ কোরিলেশনের মান সব সময় -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ -1 এর নিচে আসবে না এবং +1 এর উপরে যাবে না। অর্থাৎ যখন 100% পজিটিভ কোরিলেশন হবে তখন সেটার মান হবে 1। দ্যাট মিনস আর 100% নেগেটিভ কোরিলেশন যখন হবে তখন সেটার মান হবে -1। আর যখন দুটি চলকের মধ্যে কোনো রিলেশনশিপ থাকবে না তখন সেটার মান হবে 0, অর্থাৎ আমরা জিরো কোরিলেশন তখন তাকে বলবো। তাহলে আমাদের কাছে স্মরণ রাখতে হবে যে কোরিলেশনের মান বা কোরিলেশনের রেজাল্ট কোনো সময় -1 এর নিচে হবে না এবং +1 এর উপরে হবে না, কাজেই এর মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। The value of R denotes the strength of the association as illustrated by the following diagram. নিচের ডায়াগ্রাম দিয়ে এই ভ্যালুকে বোঝানো যাবে, যেমন স্ট্রং, ইন্টারমিডিয়েট, উইক, ইন্টারমিডিয়েট এন্ড স্ট্রং। এটা তিন ভাবে আমরা বর্ণনা করতে পারি। একটা পজিটিভকেও তিন ভাগে বলতে পারি, স্ট্রং পজিটিভ, ইন্টারমিডিয়েট পজিটিভ এন্ড উইক পজিটিভ।
নেগেটিভের ক্ষেত্রে আমরা বলতে পারি উইক নেগেটিভ, ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি নেগেটিভ, এবং স্ট্রং নেগেটিভ। অর্থাৎ পারফেক্ট নেগেটিভ, পারফেক্ট পজিটিভ, মডারেট নেগেটিভ, মডারেট পজিটিভ, অ্যান্ড উইক নেগেটিভ অ্যান্ড উইক পজিটিভ। -1 যদি ইনডাইরেক্ট, অর্থাৎ -1 এ আমরা পারফেক্ট কোরিলেশন, এটা আমরা বলবো যে পারফেক্ট কোরিলেশন কিন্তু নেগেটিভ। +1 যদি হয় পারফেক্ট কোরিলেশন কিন্তু পজিটিভ। বাকি 25% এবং 75 হলে আমরা ইন্টারমিডিয়েট বলবো, আর 25 হলে উইক, আর 0 হলে নন রিলেশন। নিশ্চয়ই এটা তোমাদের কাছে গ্রাফটা দেখলে পরিষ্কার হবে। 0-তে নো রিলেশন, কোনো সম্পর্ক নাই। -25% এটা হলে আমরা বলবো যে নেগেটিভ উইক। -75 হলে বলবো আমরা ইন্টারমিডিয়েট নেগেটিভ, নেগেটিভ ইন্টারমিডিয়েট, মডারেট ইন্টারমিডিয়েট, সরি নেগেটিভ মডারেট, আর স্ট্রং নেগেটিভ, স্ট্রং নেগেটিভ যদি -1 হয় স্ট্রং নেগেটিভ। ঠিক সেইভাবে আমাদের পজিটিভের ক্ষেত্রে একই কথা আসবে। If r is equal to 0, this means no association or correlation between the two variables. যদি 0 হয়, যে কথাটা আমি বললাম সেটাই আমরা আবার স্লাইডে দেখছি। 0 থেকে 0.25 বা 25% হলে উইক, 0.25 এর উপরে কিন্তু 75 এর নিচে যদি হয় তাহলে এটা মডারেট বলবো বা ইন্টারমিডিয়েট। 75 থেকে 1 হলে স্ট্রং, আর যদি 1 হয়, একদম 1 হলে সেটাকে বলবো পারফেক্ট। এটা কার্ল পিয়ারসনের ফর্মুলা, তোমরা দেখতে পাচ্ছ কার্ল পিয়ারসন বা পিয়ারসনের যে ফর্মুলা সেটাকে r দ্বারা ডেনোট করতে, সামেশন অফ xy মাইনাস সামেশন অফ x সামেশন অফ y ডিভাইডেড বাই n হোল ডিভাইডেড বাই root over summation of x square minus summation of x square divided by n whole square divided by n into x summation of y square minus summation of y square into divided by n। এটা তোমরা ফর্মুলাটা খেয়াল করে রাখো। আমরা ফর্মুলার মাধ্যমে একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে তোমরা দেখো, a sample of 6 children was selected. Data about their age in years and weight in kilograms was recorded. Shown in the following table, it is required to find the correlation between age and weight. Age and weight এর মধ্যে সম্পর্ক আমাদের আছে কিনা সেটা আমাদেরকে দেখার জন্য এই সাহায্য নিয়েছে। এটা কার্ল পিয়ারসনের মাধ্যমে এটা করা যাবে, র্যাঙ্ক কোরিলেশনও করা যাবে। তো প্রথমে কার্ল পিয়ারসনের ফর্মুলা এটা আমরা দেখব। দেখো, ওয়েট 12 হলে এজ হলো 7। এটা আমরা এজকে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট চলক করি তাহলে এটাকে এক্স বানাবো, আর ওয়েটকে যদি ডিপেন্ডেন্ট চলক করি তাহলে আমরা সেটাকে ওয়াই বানাবো। অর্থাৎ 7, 6, 8, 5, 4 এটাকে আমরা সিরিয়ালি করে নিতে পারি, আবার ওয়েটের সাহায্যে যদি করে নিতে পারি সেটাকেও সিরিয়ালি করে নিতে পারি, একটা দিকে সাজিয়ে নিতে পারি। These two variables are of the quantitative types. One variable হচ্ছে age is called the independent, এই যে age কে আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরব, and denote x variable এবং সেটাকে x দিয়ে চিহ্নিত করব, and other weight is called dependent, এটাকে y দিয়ে চিহ্নিত করব। Variable to find the relation between age and weight, compute the simple correlation coefficient using following formula. এই নিচের কার্ল পিয়ারসনের ফর্মুলাটি দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। চলো দেখি আমরা তাহলে x আর y, x 7 আর y 12, অর্থাৎ x চলককে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর y চলক অর্থাৎ ওয়েট কে ডিপেন্ডেন্ট, সেটাকে x দিয়ে ডিনোট করেছি আর এটাকে y দিয়ে ডিনোট করেছি। সিরিয়াল নম্বরটা সাজানো আছে, এটা সিরিয়াল নম্বরটা কোয়ালিটি বা কোয়ান্টিটিভ, এটা n নাম্বার অফ n ইন্ডিকেট করছে যে কয়টা চলক রয়েছে। সেখানে তোমরা দেখো আমাদের ফর্মুলাতে, যেহেতু ফর্মুলাতে আবার আমরা যাই, ফর্মুলাতে x সামেশন অফ x লাগবে, সামেশন অফ y লাগবে, x স্কয়ার লাগবে, y স্কয়ার লাগবে, আর xy লাগবে। তাহলে আমাদের কয়টা কলাম করতে হবে? x আর y এর কলাম তো আছেই করা, x স্কয়ার, y স্কয়ার আর xy। তাহলে x স্কয়ার, y স্কয়ার আর xy, আর x আর y এর কলাম করাই আছে। তাহলে আমরা প্রত্যেকটা মানকে প্রথমে স্কয়ার করে নেব। তাহলে x কে স্কয়ার করে নিলে 7 গুণিত 7 49, 12 গুণিত 12 144, পরেরটা হচ্ছে 6 গুণিত 6 36, 64, 64 144, 5 5 25 আর 10 10 100, 6 6 36, 11 11 121, 9 9 81 আর 13 13 169। আর xy যদি গুণ করি পাশাপাশি 12 গুণিত 7, x আর y গুণ করলে 84, 6 48, 8 12 96,
5 10 50, 6 11 66 আর 9 13, 13 গুণিত 9 117। এই হচ্ছে আমাদের তথ্য। এখন সামেশন লাগবে, যেহেতু সামেশন তোমরা দেখো এখানে দেখো ফর্মুলাতে, এই যে ফর্মুলাতে সামেশন রয়েছে প্রত্যেকটার সঙ্গে সামেশন, সেজন্য এটাকে যোগ করে নিতে হবে। এক্স কলামের যোগফল 41, ওয়াই কলামের যোগফল 66, এক্স ওয়াই কলামের যোগফল 461, এক্স স্কয়ার কলামের যোগফল 291 আর ওয়াই স্কয়ার কলামের যোগফল 742। এই আমাদের কলাম তৈরি হয়ে গেছে। আমরা ফর্মুলা এটাকে এখন পুট আপ করে দেব। 461 এক্স ওয়াই সেখান থেকে নিয়ে আসছি, 41 × 66 ডিভাইডেড বাই 6, 291 এটা স্কয়ারের, যেটা 41 এর উপরে হোল স্কয়ার রয়েছে, নিচে 6, n এর মান 6, 47 x স্কয়ার উপরে এটা n এর মান 66 স্কয়ার ডিভাইডেড বাই 6, এটা ক্যালকুলেশন করলে r এর মান হয় 0.759। এটাকে 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করা যায়। তাহলে আমাদের 75.9%, সে ফর অলমোস্ট 76%। তাহলে এটাকে আমরা বলতে পারি স্ট্রং ডাইরেক্ট কোরিলেশন। তাহলে রেজাল্ট আমরা জানি যে 75 এর উপরে হলেই এটাকে স্ট্রং ডাইরেক্ট কোরিলেশন, অর্থাৎ পজিটিভ কোরিলেশন, স্ট্রং পজিটিভ কোরিলেশন। এটার মাইনাস, যেহেতু মান রেজাল্ট মাইনাস আসেনি, মাইনাস আসলে নেগেটিভ বলতাম, যেহেতু এটা প্লাস মান আসছে সেজন্য এটাকে স্ট্রং ডাইরেক্ট কোরিলেশন বলবো, এবং পজিটিভ কোরিলেশন এটার সঙ্গে আসছে। আচ্ছা, এবার আমরা রিলেশনশিপ বিটুইন অ্যাংজাইটি এন্ড টেস্ট স্কোর। এটা যদি অ্যাংজাইটির সঙ্গে আমরা টেস্ট স্কোর জানতে চাই, এটা আরেকটা টেস্ট স্কোর, এটা দেখানো হচ্ছে এক্সাম্পল। সেম একই রকম টেস্ট স্কোর। অ্যাংজাইটিকে আমরা এক্স অ্যাক্সিসে দেখাচ্ছি, আর তার উপরে নির্ভরশীল চলক টেস্ট স্কোর ওয়াই। তার মানে অ্যাংজাইটির সঙ্গে টেস্ট স্কোর, অ্যাংজাইটি 10 হলে টেস্ট স্কোর 2 হয়, 8 হলে 3 হয়, 2 হলে 9 হয়, বিভিন্ন রকম আমরা দেখছি বিভিন্ন। এখন এর রিলেশনশিপ কি আছে আমরা দেখি ক্যালকুলেশনের মাধ্যমে। এটাকে যদি কার্ল পিয়ারসনের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখতে পাই এটার রেজাল্ট আসে 95। তার মানে এটা আরো বেশি পারফেক্ট আর কি, মোটামুটি 1 এর কাছাকাছি। সেই জন্য ডাইরেক্ট রিলেশনশিপ, পজিটিভ রিলেশনশিপ, পারফেক্ট, ইনডাইরেক্ট, স্ট্রং কোরিলেশন এটা দেখা যাচ্ছে। এটা আমরা দেখি, আমরা স্ট্রং কোরিলেশন, তার মানে প্রত্যেকটি একটি বাড়লে অ্যাংজাইটি যদি বাড়ে তাহলে স্কোর বাড়ছে, অ্যাংজাইটি যদি কমে তাহলে স্কোর কমছে, এরকম একটা ব্যাপার। অ্যাংজাইটি কমলে টেস্ট স্কোর বাড়ছে, অ্যাংজাইটি একদম যদি কমে যায় তাহলে টেস্ট স্কোর আরো বাড়ছে, অ্যাংজাইটি কমলে আরো বেশি বাড়ছে। কাজে অ্যাংজাইটি যত বেশি বাড়বে, অ্যাংজাইটি টেস্ট স্কোর তত কমবে। এইভাবে আমরা পারফেক্ট ইনডাইরেক্ট স্ট্রং কোরিলেশন আমরা পাচ্ছি। এবার আমরা আসি 2 নম্বর, যেটা স্পেয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট। স্পেয়ারম্যানের সাহায্যে আমরা র্যাঙ্ক কোরিলেশন করব। আমরা কার্ল পিয়ারসন দেখলাম, এবার সেজন্য আরএস দিয়ে এটাকে চিহ্নিত করা হয়। ইট ইজ এ নন প্যারামেট্রিক মেজার্স অফ কোরিলেশন। এটা কোনো প্যারামেট্রিক মেজার নয়, এটা কোরিলেশনকে এটাকে র্যাঙ্ক করে করে সাজিয়ে নিতে হয় দুইটা চলকের মাধ্যমে। দিস প্রসিডিওর makes use of the two sets of ranks that may be assigned to the sample value of x and y. দুইটার র্যাঙ্ক করে নিতে হয়, x এর, x চলক এবং y চলকের। স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট could be computed in the following cases. স্পেয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন both variables are quantitative। এগুলো বৈশিষ্ট্য রয়েছে আমাদের। both variables are qualitative ordinal, এবং দুইটাকে কোয়ালিটেটিভ অর্ডিনাল করা হয়, যেহেতু র্যাঙ্ক করে নিব, কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ, এই জন্য অর্ডিনালের ভিত্তিতে আমাদেরকে করা হয় এটা। ওয়ান ভেরিয়েবল ইজ কোয়ান্টিটিভ অ্যান্ড আদার ইজ কোয়ালিটেটিভ অর্ডিনাল। একটা ভেরিয়েবল কোয়ান্টিটিভ থাকে এবং আরেকটাকে যেহেতু র্যাঙ্ক করে নেওয়া হয়, এই জন্য এটাকে কোয়ালিটেটিভ অর্ডিনালের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রসিডিউর, আমাদের অঙ্ক করার জন্য যে প্রসিডিউর, অর্থাৎ ক্যালকুলেশন করার জন্য যে প্রসিডিউর, সেটাকে আমরা দেখতে পাই। 1 নম্বর, র্যাঙ্ক দ্য ভ্যালু অফ এক্স ফ্রম 1 to n where the number of pairs of value of x y is the sample। স্যাম্পলের মধ্যে আমরা x কে প্রথমটি 1, পরেরটি 2, তারপরেরটি 3, তারপরেরটি 4, তারপরেরটি 5, এইভাবে আমরা র্যাঙ্ক করে সাজিয়ে নেব। এবং যতগুলি আমাদের উপাত্ত থাকবে, যতগুলি সংখ্যা থাকবে, ততগুলি যেন n পর্যন্ত নিতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। y এর ক্ষেত্রেও তাই, x চলককে সাজিয়ে নেওয়ার পরে y চলককে আবার সাজিয়ে নেব, সেটাও 1 2 3 4 5 6 7 8 করে একদম n পর্যন্ত। 3 নম্বরে আমরা compute the value of direct for each pair of observations by subtracting the rank
of y is from the rank of x, তাহলে আমরা এই ভ্যালু বের করব x থেকে y কে সাবট্রাক্টিং করা, y the ভ্যালু মাইনাস করার পরে। স্কয়ার ইচ অফ die and the compute z die 2 is the sum of the squared value। এটা আমাদের ফর্মুলাতে যেহেতু যেটা আছে সেইভাবে আমাদেরকে টেবিলটা তৈরি করে নিব। আমরা ফর্মুলাটা দেখি, অ্যাপ্লাই দ্য ফলোইং ফর্মুলা, 6 summation of d স্কয়ার, এটা 6 summation of d, d মানে হচ্ছে ওই x minus x minus 1, অর্থাৎ র্যাঙ্কের যে পার্থক্য সেটাকে d দ্বারা বলা হয়, n into n স্কয়ার minus 1, 1 মাইনাস থেকে প্রথমে দেখো ফর্মুলাতে 1 আছে, the value of rs denotes the magnitude and nature of the association। এটাকে আমি বলছি হার দ্বারা এটা স্পেয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশনের ডিগ্রি নির্দেশ করবে। এখানে একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, ইন এ স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন লেভেল এডুকেশন এন্ড ইনকাম দ্য ফলোইং ডেটা ওয়াজ obtained, find the relationship between them and comments। আমরা এক্স প্রিপারেটরি, প্রাইমারি, ইউনিভার্সিটি, সেকেন্ডারি লিটারেট, ইউনিভার্সিটি, এটাকে আমরা স্যাম্পল নাম্বার এ বি সি ডি ই এফ জি এভাবে র্যাঙ্ক করে নিয়েছি। ইনকাম দেখো, ইনকাম 25, 10, 8, 10, বিভিন্ন লেভেলে বিভিন্ন ইনকাম দেখানো হচ্ছে। এডুকেশন লেভেলের সাথে ইনকামের যে একটা সম্পর্ক রয়েছে সেটাকে দেখানো হয়েছে এখানে। এটা র্যাঙ্ক করে নেওয়া হয়েছে, র্যাঙ্ক ওয়াই এবং এক্স, যে প্রিপারেটরি কে এ বি সি ডি এটাকে র্যাঙ্ক করে সাজায় নেওয়া হয়েছে। এক্স আর ওয়াই 3 and 5 কাকে সাজিয়ে নেওয়া হয়েছে, কাউকে 1, কাউকে 2, কাউকে 3। আমরা 1 ইউনিভার্সিটিকে 1 করেছি, ইলিটারেটকে 2 করা হয়েছে, সেকেন্ডারি প্রিপারেটরিকে 3 করা হয়েছে, 4 করা হয়েছে সেকেন্ডারিকে, 5 দুজন একই রকম আছে, যেন 5.5, 5 এবং 6 কে প্রাইমারি এবং সেকেন্ডারি, আর 7 কে ইউনিভার্সিটি কে 7 সর্ব ইয়েতে দেওয়া হয়েছে ইউনিভার্সিটিকে। আমরা এখানে আরেকটু দেখে নিই, ইলিটারেট, ইউনিভার্সিটি, একদম নন ইউনিভার্সিটি, ওটা ইউনিভার্সিটি দুটো হয়ে গেছে, ওটা নন ইউনিভার্সিটি, একদম ইউনিভার্সিটি ওটাকে দেওয়া হয়েছে 1, ওটাকে একদম 1 দেওয়া হয়েছে। আর তারপরে ইলিটারেটকে 2 দেওয়া হয়েছে। তার মানে একদমই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি তাদেরকে করা হয়েছে। তাহলে এটাকে মাইনাস করে দেখো, ওয়াই আর এক্স থেকে মাইনাস করে মানগুলো বসানো হয়েছে d1, তাহলে 3 আর 5 2, এটা এক্স থেকে ওয়াই মাইনাস করা হয়েছে। পরেরটাও 6 থেকে 5.5 মাইনাস করা হয়েছে, পরেরটাও 1.5 থেকে এটা 7 মাইনাস করা হয়েছে, মাইনাস ফিগার চলে আসছে। পরেরটা 3.5 থেকে 5.5 মাইনাস করা হয়েছে, -2 আসছে। পরেরটা 3.5 থেকে 4 মাইনাস করা হয়েছে, কাজেই এটা 0.5 আসছে। 7 থেকে 2 মাইনাস করা হয়েছে, 5 আসছে। 1.5 থেকে 1 মাইনাস করা হয়েছে, 0.5 আসছে। যেটা মাইনাস সেটা মাইনাস, যেটা প্লাস সেটা প্লাস। স্কয়ার, এই 1d কে স্কয়ার করা হয়েছে, স্কয়ার করলে 4, 2.5 এগুলো স্কয়ার মান চলে আসছে। যে মানগুলিকে আমরা মাইনাস এর স্কয়ার করলে পজিটিভ আসে, আর ডি স্কয়ার কে সামেশন করলে 64 হয়েছে। এই যে পরে তোমরা দেখছো 64। এবার আমরা এটা ফর্মুলার মধ্যে ওটা করে দেওয়া হয়েছে, তাতে রেজাল্ট হয়েছে 0.1। তাহলে কমেন্টস আমাদের হচ্ছে যে এটা there is an indirect weak relationship, 0.1 মানে একদম খুবই সামান্য, জিরোর কাছাকাছি, বিটুইন লেভেল অফ এডুকেশন এন্ড ইনকাম। তাহলে লেভেল অফ এডুকেশন এবং ইনকামের মধ্যে সম্পর্ক খুবই সামান্য রয়েছে, লেভেল অফ ইনকাম এবং এডুকেশনের মধ্যে খুবই সামান্য সম্পর্ক রয়েছে। যাই হোক, এখানে একটা এক্সারসাইজ, তোমাদের একটা প্লট দেখানো হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি, প্রথম চিত্রতে প্লট এতে দেখো 95%, পরেরটা 90%, পরেরটা 49% এবং পরেরটা 93%। প্রথমটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ, এভাবে দেখানো হয়েছে। এই আর কি আমাদের আলোচনা এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে রিগ্রেশন নিয়ে আলোচনা হবে। আশা করি এই আলোচনা থেকে তোমাদের কোরিলেশন সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছে, কিভাবে কোরিলেশন ক্যালকুলেশন করতে হবে সেটা তোমরা এখন সহজেই করতে পারবে। এখন তোমাদের বইপত্রের সাহায্য নিয়ে, বাকি এটা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস যতটা করবে তত তোমরা পারফেক্ট হবে আর কি। আমি বই, তোমরা বারবারই একই কথা বলেছি, বই তোমাদের রেফারেন্স আমি আগেও যে সমস্ত দিয়েছি, তারপরেও আমি রেফারেন্স হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় রেফারেন্স হিসাবে দিয়েছে, আমার কাছে কিছু রেফারেন্স হিসাবে বই রয়েছে, তোমরা সেটাকে দেখতে পারো। সে বইগুলো রেফারেন্স এখানে আছে।
এখানে লরেন্স সফওয়্যার, তৌফিকুল ইসলাম এবং এসপিএম এবং কামা আমাদের দেশের যে বই রয়েছে সেই বইগুলির রেফারেন্স তোমরা দেখতে পারো। এই বইগুলির যে কোনো একটি বইয়ের সাহায্য, একাধিক বইয়ের সাহায্য নিয়ে তোমাদের কার্যক্রম তোমরা লেখাপড়ার কার্যক্রম চালাতে পারো, নিশ্চয়ই উপকার হবে। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই বইপত্র নিয়ে লেখাপড়া করতে থাকো। সবাইকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।